স্কুল ড্রেসে সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা। চোখে মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনেই হাতের মুঠ শক্ত করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদি। আদি আদিবার চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু আদিবা তাকে জমের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। আদিবাকে সবসময় আদির কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবু আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। আদির চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে ফেলে আদিবাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতের দাঁত চেপে চোখ মুখ শক্ত করে আদি প্রশ্ন করল, কি রে, কি বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবি। এর বাইরে তুই কিচ্ছু করবি না। বলিনি আমি? যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সব কিছু করে দিব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দেই না, নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি। তবুও তুই ব্যথা পেলি? কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কি করেছিলি? ছুটাছুটি না করলে তো ব্যথা পাসনি, তাই না? বলেই এগিয়ে আসলো আদি। সাথে সাথে ভয়ে পিছিয়ে গেল আদিবা। আদির দিকে তাকাতে পারছে না সে, নিচে তাকিয়ে চুপ করে আছে। ব্যথা পাওয়ার সময় মনে ছিল না, এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কি করে? আদির এই প্রশ্নের জবাব কিভাবে দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না, সেটাও সে জানে। তাই কাপা কাপা ঠোঁটে জবাব দিল, ব্যথা পাইনি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে উঠল, এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শুরু করেছিস। আজ একবার বাসায় চল, তারপর তোর কি অবস্থা করি দেখে নিস। বলেই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে আদির পিছনে বসলো আদিবা। থাপ্পড়ে আদিবা ব্যথা পেয়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু আদিত্যের মুখে মুখে কথা বলার সাহস তার নেই। আদিত্য চৌধুরীর ডাকনাম আদি, আদিবার বড় চাচার ছেলে, ক্লাস 10-এ পড়ে। আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারের 3 চাচার 5 মেয়ের মধ্যে এই একমাত্র ছেলে, তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মনই যেন সে। আদিবার 2 চাচা আদিত্যের বাবা বড়, আর ছোট চাচা দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে আদিবার বাবার অবস্থা একটু খারাপ ছিল, তাই আদিবার বাবা এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ বাবা মারা যাওয়ার পর থেকে আদিবা আর তার ছোট বোন সাদিয়া আদিত্যদের বাসায় থাকে। তবে আদিবার মা গ্রামে থাকেন। আদিত্যদের বাসায় সবাই আদিবাদের ভালোবাসেন, তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে। আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খেতে দেরি হলে বকা, ঘুমাতে দেরি হলে বকা, এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে কার সাথে করবে না সেটাও আদি সিদ্ধান্ত নেয়। বাসার কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদি আদিবা বড় হয়ে জীবনসঙ্গী হোক। আদি আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। আদিত্যের বোন অরিন আর সাদিয়া স্কুলে গিয়েছে। তাদের নিয়ে গেছেন আদিত্যের মা, আর বাবা অফিসে, তাই বাসা খালি। আদিত্য বাইক থেকে নেমেই আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি, তাই নিরুপায় হয়ে বলতে লাগলো, আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। আদি আবারও চোখ মুখ শক্ত করে বলল, এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, বুঝেছিস? তুই ভালো কথার মেয়ে না, তাই আজ শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলেই আদিবাকে নিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য। আদিবা এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, ভাই আমি সত্যিই ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথেই দরজা খুলে দিল আদিবা। চোখ মুছে আদির দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে। কিন্তু আদিবার সেই আশায় জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক আর জামা কাপড় দিয়ে বলল, ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি। আমিই করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছিস, সেটা সম্ভব না, তাই নিজেই করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনেই এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই আপাতত, তাই 2 ঘন্টা তুই বাথরুমেই থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দিব।
বলেই দরজা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল। আদিবা ভেতর থেকে চেঁচাতে লাগলো, আমাকে রেখে যেও না ভাইয়া, এইখানে থাকবো কি করে, যেও না প্লিজ। কে শোনে কার কথা। আদি বাইরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা পর আদিত্যের মা মিসেস মিনা বেগম বাসায় ফিরলেন। সাথে অরিন আর সাদিয়াও ফিরেছে। কি হয়েছে অরিন, এভাবে ছুটে আসলি কেন? বাসায় তো কেউ নেই তাই না মা? ভাইয়া আর আদি পাপু স্কুলে, তাহলে ওই রুমে কে? ওর রুমে মানে? ভাইয়ার রুমে কে যেন কাঁদছে মা, আমি স্পষ্ট শুনেছি, কিন্তু রুম তো তালা বন্ধ। কি চাতা বলছিস? আদিবা আদি দুজন একসাথে স্কুলে গেছে, এখনো ফেরার সময় হয়নি। তাছাড়া আমরা তালা খুলে ভিতরে ঢুকলাম, একে তো বাইরে তালা থাকেই। তাছাড়া আদি বাইরে যাওয়ার সব সময় নিজের ঘর তালা বন্ধ করে যায়, তাহলে ওর রুমে কে থাকবে? তুই হয়তো ভুল শুনেছিস। এই সেই বলে অরিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন মিনা বেগম। এবার আর কান্নার শব্দ পায়নি, তাই এ নিয়ে আর কেউ বাড়াবাড়ি করল না। আদিবার সাথে আজ প্রথমবার এমন হয়নি। বুঝ হওয়ার পর থেকেই সে দেখে এসেছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে। সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল আদিবা। হঠাৎ করে আদি কোথা থেকে এসে সবার সামনে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ছাদের চিলে কোঠায় ঢুকে পড়ে। তারপর আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবার পরনে থাকা শাড়িটা টেনে খুলে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেদিনও ভয়ে কান্না করেছিল আদিবা, কিন্তু আদির সেদিকে কোনো খেয়াল ছিল না। তার যেন কোনো হুঁশই ছিল না সে কি করছে। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে বলেছিল, কি করছো ভাই, আমার লাগছে, ছাড়ো প্লিজ। শাড়িটা ছিঁড়ে ফেলছো কেন? প্লিজ শাড়িটা ছিঁড়ো না, আম্মু মারবে আমায়। আদিবা এক মনে বলেছিল, কিন্তু তার কথা যেন আদির কানেই যায়নি। সে আদিবার দিকে তাকিয়ে আরো অস্থির হয়ে টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রক্ত চোখে তাকিয়ে বলেছিল, শাড়ি পরেছিস কেন? ভাইয়া আজ তো পহেলা ফাল্গুন। তো ফাল্গুন বলে শাড়ি পরতে হবে এমন কোথাও লেখা আছে? তোর সাহস কি করে হয় শাড়ি পরার? আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম? ভাইয়া সবাই পড়েছে। আদি সবার ভাই না, শুধু তোর ভাই, বুঝেছিস? তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে। অরিন আপু, সাদিয়া ওরাও তো পড়েছে ভাইয়া। চুপ, একদম চুপ। সবাই পড়লেও তুই পড়বি না, আমার কথার বাইরে তুই কিছুই করবি না, বুঝেছিস? এই নিয়ে আর একটা কথা বললে এই শাড়ি তোর গলায় পেঁচিয়ে এখানেই ঝুলিয়ে দিব। সবাই ভাববে সুইসাইড করেছিস। আমি কয়েকটা ছবি তুলে খুলে ফেলতাম ভাইয়া। বুঝেছিস? তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, এখন এতটা বড় হোসনি যে শাড়ি পরে ঢং করবি। আর এসব বান্ধবীদের বাসায় এনেছিস কেন? বান্ধবী মানেই কূটনীতিবিদ, এসব মেয়েদের থেকে দূরে থাকবি, বুঝেছিস? আর সহ্য করতে না পেরে আদিবা কেঁদে দিয়ে বলল, আমি এতটাও ছোট নেই ভাইয়া, ক্লাস 9-এ পড়া একটা মেয়ের পরনের শাড়ি যে এভাবে খুলে নেওয়া যায় না, সেটা কি তুমি বুঝো না? আদি রক্ত চক্ষুতে তাকালো আদিবার দিকে, ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমিষেই অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার কুড়িয়ে এনে আদিবার কোমরে গুজতে গুজতে বলল, এভাবে কাঁদিস না, মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোর ভুলগুলো যেমন আমাকে কষ্ট দেয়, তেমনি তোর কান্নাও আমাকে বড্ড জ্বালায়। আদির কথা আদিবার কানে ঢুকলেও মাথায় ঢুকলো না। ও কি বোঝাতে চাইলো তাও বুঝলো না। আদি জোরে ধমক দিয়ে বলল, কান্না থামা। কিরে, তোকে কান্না থামাতে বললাম তো, কথা কানে যায় না? সেদিন আদির মা চলে আসায় আদিবা রেহাই পেয়েছিল। এরপর যেদিন আদিবাকে স্কুলে ভর্তির কথা হলো, সেদিন আদির বাবা মানে বড় চাচা আদিবাকে প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায়। আদিবা উত্তর দিয়েছিল অরিন মানে আদির বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে। কিন্তু আদির তাতেও আপত্তি ছিল। সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয়, আর তাই আদিবাকে হুমকি দিয়েছিল যদি সে অরিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। উপায় না পেয়ে আদিবা আদির স্কুলেই ভর্তি হয়। তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতা নামক শব্দটি হারিয়ে গিয়েছে। স্কুলে কোনো মজা করা তো দূরের কথা, ক্লাসের বাইরেও যেতে পারে না সে। আদিবা যাই করে তাতেই আদের সমস্যা। আদিবা কোনো কারণে ব্যথা পেলে সেটাও অন্যায়। আজ সে ব্যথা পায়নি, কিন্তু ব্লাড দেখে আদি ভেবেছে আদিবা ব্যথা পেয়েছে, আর শাস্তিস্বরূপ বাথরুমে বন্ধ করে রেখে চলে গিয়েছে। প্রায় 2 ঘন্টা পর আদি বাসায় ফিরল। আদি একা ফিরেছে দেখে আদির মা বেশ অবাক হলেন, কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেলেও আদিবাকে একা রেখে আদি ফিরবে না।
আদি তুই একা কেন? আদিবা কোথায়? যেখানে থাকার কথা সেখানেই আছে। এটা কেমন উত্তর? ও আগেই বাসায় রেখে গিয়েছিলাম। মানে কি বাসায় ফিরে তো দেখলাম না? আমার রুমে আছে। কথাটা শুনে আদির মায়ের আত্মাটা ধপ করে উঠল। তার মানে অরিন যা বলেছিল তাই ঠিক, আদির ঘরে আদিবা কাঁদছিল। আদির মা অস্থির হয়ে প্রশ্ন করলেন, মানে কি, কি করেছিস ওর সাথে? আদি দিন দিন তুই সব সীমা পেরিয়ে যাচ্ছিস। বলেই একটানে চাবি নিয়ে দৌড়ে গেলেন আদির ঘরে। রুমে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলেন। আদিবা বাথরুম থেকে সাড়া দিতেই ছুটে গেলেন। আদিবা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আধভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে দেখে আদির মা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। আদিবাকে তুলে ঘরে নিয়ে আসলেন। ততক্ষণে আদিও ঘরে এসেছে। আদির মা মিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর বললেন, তুই কি মানুষ? এমন অমানুষের মতো কাজটা কি করে করলি? আজকে তোর বাবা বাসায় আসুক, তারপর তোর হবে। আদির ফর্সাকালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে, হয়তো ব্যথাও পেয়েছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে এক মনে আদিবার দিকে তাকিয়ে আছে। সে তার মাকে অগ্রাহ্য করে আদিবার দিকে এগিয়ে এসে বলল, তুই ভিজেছিস কি করে? আর ড্রেস চেঞ্জ করিসনি কেন? আদিবা ভয় পেয়ে আদির মায়ের আড়ালে গিয়ে লুকালো। সাথে সাথেই আদির মা বলে উঠলেন, থাম অমানুষের বাচ্চা, এখন আর দরদ দেখাতে হবে না। না মা, আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি। ও স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে নাচানাচি করে, আর তা করতে গিয়ে ব্যথা পেয়েছিল, তাই শাস্তি দিয়েছি, যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায়। তুমি জানো কত ব্লিডিং হয়েছিল? ব্লিডিং? আদিবা ও কি বলছে? তুই ব্যথা পেয়েছিস? আদিবা ফিসফিস করে মিনা বেগমকে কি যেন বলল। মিনা বেগম আর কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন। আদি মুখ ভার করে বসে আছে দেখে মিনা বেগমের মন খারাপ হলো, কারণ এই প্রথমবার তিনি আদির গায়ে হাত তুলেছেন। আদি ছোট থেকেই বুদ্ধিদীপ্ত, সচরাচর অন্যায় করে না, শুধু আদিবার সাথেই একটু বাড়াবাড়ি করে। যতই হোক একমাত্র ছেলে, তাই মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন, তাই অন্যায় করলে শাস্তি দিলেও অপরাধ বোধ মনে করেন। মিনা বেগম এসে ছেলের পাশে বসলেন। তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বললেন, ফার্মেসি থেকে নিয়ে আয় গিয়ে। আদি অস্থির হয়ে প্রশ্ন করল, অল্পই তো ব্লাড ছিল, তাহলে ওষুধ লাগবে কেন মা? তার মানে কি ও অনেক বেশি ব্যথা পেয়েছে? ওর কোনো ক্ষতি হবে না তো মা? ওকে হাসপাতালে নিয়ে যাই। এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। দেখ আদি, তুই আদিবাকে আদর করিস সেটা আমরা সবাই জানি, কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোর এই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে? মা, যে বিষয়ে আমাকে বলে লাভ নেই সেটা কেন বলতে আসো? আমি এর আগেও বলেছি, আমি আদিবার ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, এতে আমার কোনো হাত নেই। বলেই কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আদি। স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেতে আয়, এখনই আনতে হবে না। কি বলছো মা? আদিবা ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো? ও ব্যথা পায়নি আদি, তোকে যেটা কিনে আনতে বললাম সেটা কেনার পর প্যাকেটের গায়ে লেখাগুলো ভালোভাবে পড়বি, ঠিক আছে? কী সব যে বলছো কে জানে। ব্যথা না পেলে ওষুধের দরকার হয়। যাই হোক, আমি যাব আর আসবো বলেই আদি বেরিয়ে গেল। মিনা বেগম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, এই আদির বেপরোয়া ভালোবাসার শেষ কোথায়? আমি আর ভাইয়ার স্কুলে পড়বো না কাকিমা, মাত্র কয়দিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছি, এখন চাইলে সহজেই স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও না প্লিজ। আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আদিবা। আদির মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নেবে না, কিন্তু আদিবার ভয় পাওয়ারও যুক্তি আছে। সামান্য একটা বিষয়ে আদিবাকে এভাবে বাথরুমে আটকে রাখা একদম উচিত হয় না আদির। মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোর চাচা বাসায় আসুক, আমি কথা বলবো, কেমন? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ অনেকদিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা করার জন্য। আদিবা তার মাকে কিছু না বললেও আদিত্যের বাবা আহমেদ সাহেব ফেরার পর আদিত্যের মা তাকে সব বলল। তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব। এদিকে আদিত্য সেই যে দুপুরে বেরিয়েছিল এখনো ফেরেনি। সবাই আদিত্যের ফেরার অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা পেরিয়েছে, বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদিত্য।
আদরকে দেখেই আহমেদ শরীফ এগিয়ে গেলেন। কোনো কিছু না বলে আদরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তো সাহস কি করে হলো এমন একটা কাজ করার? সবার আদর পেয়ে সাপের পিছপা রেখেছিস, তাই না? আদি কিছু বলল না, মাথা নিচু করে নিল। আদিত্য চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। আদিত্য যখন খুব রেগে যায় তার ফর্সা মুখে রাগের লাল আভা ছড়ায়। এটা নতুন কিছু না। আদিত্য মাথা নিচু রেখেই আদিবার দিকে এগিয়ে আসলো। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজে মোড়ানো প্যাকেটটা দিয়ে বলল, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না দিবা, তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস, তাই রেগে গিয়েছিলাম। আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, ব্যথা পেলে তো রাখতে হবে কেন? ও ব্যথা পাক না পাক, তুই ওকে শাস্তি দে আর কে? বাবা তুই এখনো কথা বলা সাহস পাচ্ছিস কি করে? আদিত্য আর তার বাবার অবস্থা দেখে আদিবার মা শাহানা বেগম এগিয়ে আসলেন। ভাইজান বাদ দিন, ছোট মানুষ বুঝতে পারেনি। সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথা ধরে ফেলেছি, তাই এত সাহস বেড়েছে। কিন্তু আজ আমি কোনো কথা শুনতে চাই না। আদিত্য, এখনই আদিবার কাছে ক্ষমা চা। আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনো করবে না, সে ব্যাপারে সবাই নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল, ক্ষমা করে দে আদিবা, আর এমন হবে না। আদিত্যের মুখে ভুল স্বীকারমূলক উক্তি শুনে নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করলো না আদিবার। সে কি ঠিক শুনেছে? আদিত্য যত ভুলই করুক না কেন কখনো তা স্বীকার করে না। আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল। বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল। আহমেদ শরীফ কড়া গলায় বললেন, যাই হোক, আদিবার তোমার স্কুলে যাচ্ছে না, তাই এবার থেকে ওর পিছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কদিন পরে তোমার মাধ্যমিক পরীক্ষা। ও স্কুলে যাবে না মানে ও এখন থেকে অরিন আর সাদিয়ার স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু কেন? আদিবাও কি তাই চাই? হ্যাঁ চাই। তোমার মতো ইডিয়টের আশেপাশে কেই বা থাকতে চাইবে? হ্যাঁ। আদর অবাক হয়ে বলল। আদিত্য আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আদিবাও নিজের ঘরে ফিরল। তারপর কাগজের প্যাকেটটা খুলে কাগজের ভিতরের এক প্যাকেট প্যাড, কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল। কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করলো। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুইও কাজটা ঠিক করিসনি আদিবা। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস, তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে, তাই তোকে আগলে রাখতে চাই। এটাই কি আমার দোষ? তুই কেন আমার সাথে সংকোচ ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি? কোনো না কোনো দিন এই ব্যাপারটা আমি ঠিকই জানতে পারতাম। হয়তো এখন জানতাম না, আজ থেকে 10 বছর পর বা তারও পরে হলেও জানতে পারতাম। সেটা তোর থেকে না হোক বা অন্য কারো কাছ থেকে জানতে হতোই, তাই না? তাহলে এখন বললে কি অসুবিধা ছিল? যদি আমার খুব ভুল না হয়, তুই খুব ভালো করে জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র, যার মানে হলো তুই সারা জীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয় লজ্জায় ব্যাপারগুলো বাদ দিয়ে দে, ততই ভুল কম করবি। তুই আমার সাথে যত ফ্রি হতে পারবি ততই ভুল কম করবি। ভুল না করলে শাস্তি পেতে হবে না, শাস্তি না পেলে আমাকে ভয় পেতে হবে। আমি চাই না তুই সারা জীবন আমাকে ভয় পা। আদিবা কাগজটা পড়ে সাথে সাথে গুছিয়ে রেখে দিল। পৃথিবীর সবাই মিলেও যদি আদিত্যের সাথে তার বিয়ে দিতে চায়, তবুও সে এই বিয়েতে রাজি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আদিত্যের মতো রাগী ছেলের সাথে সারা জীবন থাকা অসম্ভব। আদিবা পড়াশোনা শেষ করে নিজের মতো থাকতে চায়, আদিত্যের অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যাই হোক, ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে। আপাতত আদিত্যের কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্য আজ আদিত্যকে থাপ্পড় খেতে হয়েছে। আদিবা ভয়ে ভয়ে আদিত্যর ঘরে এগিয়ে গিয়ে বলল, আদি ভাই আসবো? দাঁতে দাঁত চেপে উত্তর দিল। আয়। আদিবা এগিয়ে গিয়ে আদিত্যের সামনে দাঁড়ালো। আদিত্য মুখ তুলে বলল, শুনলাম তুই নাকি স্কুল বদলাতে চাইছিস। না মানে ভাইয়া, আমার জন্য তোমাকে অনেক বেগ পেতে হয় তো, তাই ভাবছিলাম। স্কুল বদলাবি ভালো কথা, আমি স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো? মানে স্কুলে বদলাবি ভালো কথা, কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো? মানে আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝেছিস আমি জানি। কিন্তু আপুদের স্কুলে পড়লে কি অসুবিধা হয় ভাইয়া?
আমার তো কোনো অসুবিধা নেই, তুই সারা জীবনের জন্য হাঁটা চলার ক্ষমতা হারাবি, তাতে আমার অসুবিধে কিসের? যা অসুবিধে সেটা তো তোর। আমি বিছানায় বসে ভাইয়ার দিকে তাকিয়ে কাচুমাচু মুখ করে বললাম, ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই। এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব? কিভাবে নিষেধ করবি সেটা তো তুই জানিস। তালবাহানা শোনার মতো সময় আমার নেই। আজকে রাতটা তোর কাছে সময় আছে, হয় বাবার সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর, অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ। জানিস ও আমার কথা নড়চড় হয় না। পা ভাঙবো বলেছি মানে ভাঙবই। ভাইয়া আমার ঘরে কোনো মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই। এখন যা এখান থেকে, আমি শাওয়ার নিব। কিভাবে কি করব বুঝতেই পারছি না, তবুও বাহানা বের করার চেষ্টায় লেগে পড়লাম আমি, কারণ এছাড়া কোনো উপায়ও নেই। আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতেই ভাইয়া আবারও আমায় ডাকলো। আমি পেছনে তাকিয়ে তার সাথে সাথে আবারও চোখ সরিয়ে নিলাম, কারণ ভাইয়ার শার্টের বোতাম খুলছে। আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল, বলেছি না লজ্জাবাদ দিতে। আমার সাথে যে কোনো ব্যাপারে ফ্রিলি কথা বলবি। যাই হোক, আচ্ছা দিবা, তুই আমার নামে নালিশ করার কপাল কোথায় পেলি? প্রশ্নটা শুনেই গলা শুকিয়ে গেল আদিবার। কি উত্তর দিবে এখন? ভাইয়া আমি নালিশ করিনি তো। বা নালিশ করেছিস কি করিসনি সেটা তোর কাছেই রাখ। এখন কথা কান খুলে শুনে নে। আজকের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু যদি স্কুলের ব্যাপারটা ফয়সালা করতে না পারিস, ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নিব, বুঝেছিস? ভাইয়ার কথার উত্তর দিতে পারলাম না, চুপচাপ বেরিয়ে আসলাম। সকালেই চাচা আমাকে নতুন স্কুলে নিয়ে যাবেন, যা করার আজকেই করতে হবে, কিন্তু কিভাবে কি করব বুঝতেই পারছি না। এ বাসা থাকলে কিছুদিনের মধ্যেই আমি পাগল হব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কাকিমণিকে বলবো, নিচে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এসে 1 কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম, কারণ ভাইয়া কাকিমণির ঘরে বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের উপর পা তুলে গেম খেলছে সে। কাকিমা তার মাথায় হাত বুলাচ্ছে। ভাইয়া যতই ভুল করুক না কেন, সে এই বাসায় সবার নয়নের মণি, তাই কাকিমা প্রথমে থাপ্পড় দিলেও এখন হয়তো ছেলের রাগ ভাঙাচ্ছেন। আমি রুমে ঢুকবো কি ঢুকবো না সেটাই ভাবছি। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা বলে উঠলেন, আরে আদিবা, বাইরে কেন, ভেতরে আয়। কাকিমার কথায় ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে এক নজর আমাকে দেখে নিয়ে আবারও গেম খেলায় মনোযোগ দিল। কাকিমা ভাইয়ার মাথার নিচে বালিশ দিয়ে সরে বসে বললেন, হাতে কি, চা নাকি? কে করেছে? কাকিমার প্রশ্নের জবাবে বললাম, আমি করেছিলাম কাকিমা। কাকিমণি অবাক হলেন। তুই করেছিস? কিন্তু কেন? আমি উত্তর দেওয়ার আগেই আদিত্য উত্তর দিল, খেয়ে দে কাজ না থাকলে মানুষ কত কিছুই করে, পুতুল খেলে, শাড়ি পরে, চা করে। আহ আদি, তুই আবার ওর পেছনে লাগছিস। এত কিছুর পরেও তোর শিক্ষা হয়নি? চা করেছে, খারাপ কিছু তো করেনি, তাই না? সেটাই, ও যাই করে সব ভালোই করে। আদিবা, আদিবা, আজ থেকে আমার রাতের দুধটা তুই করে দিস তো। আমি মাথা নাড়লাম, সাথে সাথে কাকিমা বলে উঠল, ও দিবে কেন? ও কি এসব পারে নাকি? চা করতে পারে, দুধ পারবে না? কাকিমা আমি পারবো, আমি করে দিব ভাইয়া। ভাইয়া মুখ বাঁকিয়ে তার ছেলের হাসি দিয়ে খেলায় মন দিল। আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বললাম, কাকিমা একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই, স্কুল বদলানোর দরকার নেই। কি? কিন্তু কেন? একটু আগেই তো বলেছিলি তুই অরিনের স্কুলে ভর্তি হতে চাস। না মানে, কাকিমা কি ভেবে যেন ভাইয়াকে বলল, বাবু নিজের ঘরে যা তো, আমি আদিবার সাথে একটু কথা বলবো। অন্য সময় হলে এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজারটা কথা শোনাতো, রাগারাগি করতো, কিন্তু আজ কোনো জবাব দিল না। ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে দিলেন। আদিত্য তোকে নিষেধ করেছে তাই না? কিন্তু এই ভুলটা করিস না আদিবা। তোর চাচা যখন স্কুল বদলাতে বলছেন, সুযোগটা হাতছাড়া করিস না। স্কুল বদলালে আদির অত্যাচার থেকে মুক্তি পাবি। সেটা আমার চেয়ে ভালো আর কে জানে, কিন্তু স্কুল বদলালে ভাইয়া আমাকে আরো বেশি শাস্তি দিবে, সেটা আমি কি করে বলবো? যার নুন খাই তারই ছেলের দুর্নাম করব কিভাবে আমি? মিনা বেগমের কথায় আদিবা নীরব গলায় জবাব দিল, এখন থেকে আমি না হয় একা একা স্কুলে যাব, ভাইয়ার সাথে যাব না, ওর সাথে বেশি কথাও বলবো না, তাহলে হবে না? তুই বুঝতে পারছিস না আদিবা, আদর তোকে অনেক জ্বালাবে। তবুও আমি স্কুল বদলাতে চাই না। তাহলে আমি আর কি বলবো? দেখ, ভেবে দেখ, আমি তোর চাচাকে বলে দেখি।
ঠিক আছে বলে বেরিয়ে এলাম। রাত 10টা, সবাই টেবিলে খেতে বসেছি, কিন্তু আদর নেই। বড় চাচা চিন্তিত গলায় বললেন, আদি এখনো রাগ করে আছে? চাচা ভাইয়ার জন্য চিন্তা করছেন বুঝেই কাকিমা বললেন, আরে না, রাগ করে থাকবে কেন? একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল, তাই না আদিবা? তাহলে খেতে আসলো না কেন? হয়তো পড়াশোনা করছে। আদিবা যা তো মা, ভাইয়াকে ডেকে নিয়ে আয়। কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচার দুশ্চিন্তা বাড়াতে চাই না, তাই উঠে ভাইয়ার রুমে গেলাম। ঘরে ঢুকে দেখি ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার আমি বরাবরই ভয় পাই, তাই ভয়ে ভয়ে বললাম, ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছ? মৃত গলায় জবাব দিল। আমাকে এত জ্বালাস কেন আদিবা? ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণে মনে পড়লো নিচে সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে, তাই বললাম, ভাইয়া খেতে চলো। খাবো না। সবাই অপেক্ষা করছে। বললাম তো আমার খিদে নেই। চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছেন, তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না। ভাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরে আমি হ্যাংলার মতো খেতে বসে যাব? ভাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করে থেকো না। চাচা তোমাকে কত ভালোবাসে, তুমি কি সেটা জানো না? ওরা আমায় নয় তোকে ভালোবাসে। যাই হোক, এখন তুই এখান থেকে যা। নিচে গিয়ে কি জবাব দিব? যা যা আমি বললাম তাই বলবি। চাচা অনেক কষ্ট পাবেন। তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে? আর কথা বাড়ালাম না, চুপচাপ নিচে নামতে লাগলাম। ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাইয়া রেগে আছে, তাহলে বড় চাচাও কষ্ট পাবেন। ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞেস করলেন, আদি আসলো না? রাগ করে আছে তাই না? আমি আমার ছেলেকে চিনি না? তাড়াতাড়ি বললাম, না চাচা, ভাইয়া রাগ করেনি, ও ঘুমিয়ে পড়েছে। না খেয়ে ঘুমিয়ে গিয়েছে? চিন্তা করো না চাচা, তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ার ঘরে খাবার দিয়ে আসবো, তখন ডেকে খেতে বলবো। আমার কথা শুনে কাকিমা হেসে বললেন, সেই ভালো, আয় আগে তুই খেয়ে নে, খাওয়া শেষ করে আদির খাবার নিয়ে আসবি কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেলেও কাকিমা ভাইয়ার খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বলল, আদিবা খাবারটা একটু দিয়ে আয় কেমন? তোর সাথে আমিও যেতাম, কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড না দেখতে পারলে সব বৃথা। তুই তো সিরিয়াল দেখিস না, আর আদিকে তো চিনিস, ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে। বলেই কাকিমা টিভি রুমে চলে গেলেন। সেখানে আপু, সাদি আপু সবাই আছে। সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে। বড় চাচা ডায়াবেটিসের রোগী, তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন। এটাই এই বাড়ির নিয়ম। রাতের খাবারের পর বাড়ি একেবারেই শুনশান নিস্তব্ধ হয়ে যায়। আমি খাবারটা নিয়ে ভাইয়ার ঘরের দিকেই যাচ্ছি, আর ভাবছি আমার কপালে আজ কি লেখা আছে। ভাইয়া যে রেগে আছে, খাবার তো খাবেই না, উল্টো আমাকে হয়তো মারবে। যাই হোক, ভয়ে ভয়ে ঘরে গেলাম। ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইয়াকে ডাকলাম, ভাইয়া শুনছো? খাবার নিয়ে এসেছি, উঠো প্লিজ। আমি ডাকছি, কিন্তু ভাইয়ার কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ ভাইয়া দুটো হাত বাড়িয়ে হাঁচকা টানে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল। কি করছো ভাইয়া, ছাড়ো। তোকে মানা করেছিলাম না, তবু আসলি কেন? ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম, ছাড়ো প্লিজ, কেউ দেখলে খারাপ ভাবে, ছাড়ো। আদর ভাইয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, এত বড় কবে হলি? এইটুখানি মেয়ে, খাবার খারাপ ভালোর কি বুঝিস তুই? আর আমি কি তোর সাথে খারাপ কিছু করছি? চুপচাপ শুয়ে থাক। এর আগে আমি অনেকবার ভাইয়ার সাথে ঘুমিয়েছি, কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে। কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্তে অটল, ছাড়বে না মানে ছাড়বেই না। চোখ বন্ধ করে নির্জীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে, একটুও নড়ল না। পুরো 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর ছাড়লো আমাকে ছেড়ে উঠে বসলো। আমিও তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিলাম। ভাইয়া আমি তাহলে যাই? বিরক্তি নিয়ে জবাব দিল, তাহলে এসেছিল কেন? খাবারটা দিতে। আমি কি বলেছিলাম আমি খাবো? রাতে না খেয়ে থাকতে নেই, শরীর খারাপ করে, তাই দিতে এসেছিলাম। শুধু দিলেই হবে? খাইয়ে দিবে কে শুনি? মানে? বাংলাতেই তো বললাম, না বোঝার মতো করে তো বলিনি। আমি খাইয়ে দিব তাই বলছো? দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া এসব তুমি কি বলছো? কেউ দেখলে? সেটা আমি বুঝবো, তোর তো বোঝার দরকার নেই। আমি আর আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড, 1 ঘন্টার এপিসোডের কেবল 5 মিনিট গিয়েছে, বাকি 55 মিনিটে খাওয়া সহ আরও অনেক কিছু ঘটতে পারে। যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা বলছি তাই কর, তা না হলে আমি কি করব ভালো করেই জানিস।
আর হ্যাঁ, এই 55 মিনিটে কেউ উপরে পড়া তো দূর, টিভি রুম থেকে বের হবে না, তাই তোকে বাঁচানোর কোনো অপশন নেই। কি ভাইয়ার কথায় বেশ অবাক হলাম। কি চায় ভাইয়া আমার কাছে? এমন অদ্ভুত আচরণ কেন করে? ও কি আমার খারাপ নজরে দেখে? কি ভাবছিস? কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম, তুমি সিরিয়াল দেখো ভাইয়া? আমি সিরিয়াল দেখবো কেন? আমি জানতাম আজ সিরিয়ালের শেষ এপিসোড, আর আমি সেই সুযোগটাই খুঁজছিলাম। যাই হোক, তুই অযথা সময় নষ্ট করছিস। সামনে থেকে সর, ওয়াশরুমে যাব। বাই দা ওয়ে, যদি পালানোর চেষ্টা করিস ধরে এনে মেরে ঠ্যাং ভেঙে দিব। বলে ভাইয়া চলে গেল। ভাইয়ার আচরণের আগা মাথা কিছু বুঝতে পারছি না। ও সুযোগ খুঁজছিল মানে কি? তার মানে ইচ্ছে করেই খেতে যায়নি যাতে আমি খাবার নিয়ে আসি? আমার ভাবনার ছেদ পড়লো ভাইয়ার ভেজা টাওয়ালের ছোঁয়ায়। ভাইয়া ওয়াশরুম থেকে এসে টাওয়ালটা আমার উপর ছুঁড়ে ফেলেছে। অবাক চোখে তাকালাম। মাঝে মাঝে কি নিয়ে তো ভাবতে বসিস, দেখলেই মেজাজ খারাপ হয়। বলেই ভাইয়া এসে আমার গা ঘেঁষে বসে পড়লো। তারপর ফোন বের করে টিপতে টিপতে বলল। শুরু কর। আমি কোনো জবাব দিলাম না। এভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? যাক গে, নে শুরু কর। জানি না কেন নিজের অজান্তেই প্রশ্ন করে বসলাম, ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন? তোমার হাতে কি ব্যথা? ভাইয়া একটু থমকে গিয়ে আমার দিকে তাকালো, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বলল, রাখ, খুব ব্যথা, তবে হাতে নয় বুকে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কি বলছো? আগে বলোনি কেন তোমার শরীর খারাপ? এই জন্যই সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলে তাই না? আমি এক্ষুনি কাকিমণিকে ডেকে আনছি, দাঁড়াও। বলে আমি যখন উঠে দাঁড়ালাম তখনই ভাইয়া আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। কি হলো ভাইয়া, আমায় আটকালে কেন? তোমাকে ওষুধ দিতে হবে না? তোর বয়স কত রে? এটা আবার কেমন প্রশ্ন? কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জানো না? জানবো না কেন, ভালো করে জানি। তাহলে এখন এমন প্রশ্নের কারণ কি? জেনে বুঝে প্রশ্ন করেছি। আচ্ছা তুই বড় হোস না কেন? আমি ছোট কে বললো? ক্লাস 9-এ পড়ি ভাইয়া, আমি মোটেও ছোট না। আমিও সেটাই বলতে চাইছি। ক্লাস 5-এ পড়া বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বোঝে। শুধু তুই এই লোকটা মাথায় বলে। আজব তো, তোমার অসুখ করেছে ওষুধ দিব, এতে মাথা মোটার কি হলো? এটা কোন অসুখ? তুই যদি বুঝতি তাহলে অসুখ থাকতো না। যাক গে, নিয়ে খাওয়া শুরু কর তাড়াতাড়ি, শুধু শুধু সময় নষ্ট করিস না। চুপ, আগে কাকিমণিকে বলি তোমার যে শরীর খারাপ। একটা কথা বলবি না, চুপচাপ বসে খাওয়া। কথা কথা এত বকো কেন তুমি? তাহলে কি মারতে হবে? উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। ভাইয়া ফোনটি টেপতেই খাচ্ছে। খেতে খেতে আবার প্রশ্ন করলো। ভর্তির কি হলো, কি বললো? এই প্রশ্নের জবাব দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ কাকিমণি নিষেধ করেছেন ভাই স্কুলে পড়তে, তাই জবাব দিতে পারছি না। আমি বলবো কেন? আমার যাকে বলার তাকে তো বলেছি, আর তার সেটা শুনতে হবে, না হলে একটা মারও মাটিতে পড়বে না। আমার কথা সবাই কেন শুনে জানিস? কারণ আমি কখনো উল্টাপাল্টা কথা বলে না, তাই সবাই শুনে, বুঝেছিস? এটা যদি উল্টাপুল্টা ব্যাপার হয় তাহলে আমাকে দিয়ে কেন বলাতে হবে? ভাইয়া এমন কেন? নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয় কেন? কিন্তু সব এমনভাবে করে যেন কেউ তাকে কোনো দোষ দিতে না পারে। মনে মনে বললাম, এই যে ভাবনার রানী, ভাবনার বক্সটা বন্ধ করে খাবারটা কি দিবেন নাকি হাতে কামড় বসাবো? তাড়াতাড়ি খাবার নিয়ে আমতা আমতা করে বললাম, ভাইয়া বলছিলাম কি, আমি আপুর স্কুলে পড়লে হয় না? আমি এটা বলার সাথে সাথে ঘরের পরিবেশটা পুরো বদলে গেল। ভাইয়া হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। লক্ষ্য করলাম আমি কিছু বুঝে ওঠার আগে ভাইয়া রেগে আগুন হয়ে গিয়েছে। ভাইয়া হাত মুষ্টি করে দাঁতে দাঁত চেপে মৃদু শব্দে কাকিমণিকে ডাকতে লাগলো। সে চিৎকার না করলেও আমি বেশ বুঝতে পারছি ভাইয়া প্রচণ্ড রেগে গিয়েছে, কিন্তু তার কারণটা কি বুঝলাম না। মা, এই মা, আমার রুমে এসো তো একবার। মা, ভাইয়াকে আটকানোর বৃথা চেষ্টা করে বললাম, কি হয়েছে ভাইয়া? কাকিমণিকে ডাকছো কেন? আমাকে বলো না, আমি করে দিচ্ছি। ভাইয়া অগ্নিদৃষ্টিতে এবার তাকালো, কিন্তু কিছুই বলল না। ভাইয়ার ডাক আর ভাঙচুরের শব্দে কাকিমণি, আমার মা সহ সবাই ছুটে আসলো। এসে প্লেট আর খাবার মেঝেতে দেখে সবাই অবাক হলো। কাকিমণি এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি ব্যাপার আদি, কি হয়েছে? ভাইয়া শান্ত গলায় বলল। আজ আমি নিচে খেতে যাইনি কেন? কাকিমণি অবাক হলেও স্বাভাবিকভাবেই উত্তর দিল, তুই ঘুমিয়ে গিয়েছিলি তাই। এবার ভাইয়া চিৎকার করে বলে উঠল। তাহলে এই মেয়েটার সাহস হলো কি করে আমার ঘুম ভাঙানোর? ভাইয়ার চিৎকারে ঘরের সবাই কেঁপে উঠলে, বিশেষ করে আমি। কাকিমণি ভাইয়াকে শান্ত করার জন্য বলল, না বাবা, না মানে বাবা, না খেয়ে ঘুমালে শরীর খারাপ করতো, তাই আর কি। থামো মা,
আমি বাচ্চা নই যে বুঝবো না কখন কি খেতে হবে আর কখন বুঝতে হবে না। সব সময় বলো আমি নাকি আদিবার সাথে বেশি বেশি করি, কিন্তু কখনো ওর চুলগুলো দেখো না। ওর বয়সী মেয়েরা কত পটু, আর ওর মাথায় গোবর ছাড়া কিছুই নেই। ওকে বলে দাও ভবিষ্যতে আমার কথা না শুনলে ওর কি অবস্থা হবে আমি নিজে জানি না। এবার ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বলল, এই বাসায় থাকতে হলে মানুষের মতো চলতে হবে, আমার কথা মানতে হবে, বুঝেছিস তুই? এমন অগোছালো ছনছাড়া পশুর মতো চলা যাবে না। কিন্তু যদি আমার কথা না শুনিস তোর সাথে কি ঘটবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভাইয়ার হঠাৎ সুর বদলানোটা আমার সহ্য হলো না, চোখ থেকে গড়িয়ে পানি পড়তে লাগলো। আমাকে কাঁদিয়ে ভাইয়া হয়তো শান্তি পেয়েছে, তাই হঠাৎই সব রাগ থামিয়ে দিয়ে বরফ জমা হয়ে গেল। অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকালো। ভাইয়ার আচরণে এতক্ষণ সবাই অবাক হয়েছে, তবে সবচেয়ে বেশি অবাক আমার মা হয়েছে, কারণ মা দুপুরের ঘটনা জানে না। আজ সন্ধ্যাবেলায় আমাদের এখানে এসেছে সে। আমি ইচ্ছে করেই মাকে কিছু বলিনি। মা এসব দেখে বলল, ভাবি, আমার মনে হয় আদিবার এখানে থাকাটা ঠিক হবে না। আসলে আমি আন্দাজ করতে পেরেছিলাম কিছু একটা ঘটেছে, কিন্তু আপনাদের বিব্রত করতে চাইনি, তাই প্রশ্ন করিনি। মায়ের কথায় কাকিমা লজ্জা পেলেন, তাড়াতাড়ি বললেন, শাহানা, তুমি অযথা চিন্তা করছো, তেমন কিছু হয়নি। আসলে আদি বুঝতে পারিনি। ভাবি, তুমি আমার মেয়েদের নিজের মেয়ের মতোই আগলে রাখো, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আদিবা একটু দুষ্টু প্রকৃতির মেয়ে, গ্রামে তো সারাদিন ছোটাছুটি করতো, তাই এখানে মানিয়ে নিতে পারছে না ও। এখানে থাকলে সমস্যা হবে, তার চেয়ে আমি বরং ওকে নিয়ে যাই, সাদিয়া এখানে থাকুক। মায়ের কথা শেষ হওয়ার আগেই ভাইয়া বলে উঠল, চাচি আম্মা তুমি কি বোঝাতে চাইছো? মা তোমার আর মেয়েদের আদর করেন আর আমি তোমার মেয়ের উপর অত্যাচার করি? ছি ছি বাবা, কি বলছিস? আমি এইভাবে বলতে চাইনি। তুমি কি বললে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আদিবার বড় ভাই। আদিবার সাহস হয় কী করে বড় ভাইয়ের মুখে মুখে কথা বলার? আর তুমি না কি করে ওকে লাই দিচ্ছ? কি করে বললে ওকে নিয়ে যাওয়ার কথা? ও দরদ উতলে পড়েছে তাই না? বানিয়েছো তো একটা জঙ্গলি। ও যে এমন বোকা প্রকৃতির তাতে তোমার তো কিছু যায় আসে না। লোকে যা বলার আমাকে বলবে, বলবে বাবা নেই বলে মেয়েটা মানুষ হয়নি। তোমরা এইভাবে লাই দিলে মানুষ হবে কী করে? ছোটাছুটি করা খুব ভালো কাজ বুঝি? এমন এলোমেলো ড্রেস আপের কোনো সিরিজাত নেই, কারোর সাথে সুন্দর ভাষায় ঠিকমতো কথাও বলতে পর্যন্ত পারে না। ভাইয়াকে থামানোর জন্য কাকিমা বলল, হয়েছে, ওকে তোর মানুষ করার দায়িত্ব নিতে হবে না। যেমন আছে বেশ আছে। তাই নাকি? তুমি ওর মার্কশিট দেখেছো? গোল্লা পেয়েছে, গোল্লা, বুঝেছো? আমি ওর বড় ভাই, আমি আমার দায়িত্ব পালন করেছি, এতে কারোর কিছু বলার নেই। এমনকি চাচি আমারও না। আদিবা গ্রামে যাবে না আর স্কুলও বদলাবে না। ও আমার স্কুলে পড়বে, আমার সাথে যাবে, আমার সাথে থাকবে, আমার সাথে আসবে, আর বাসাতেও মানুষের মতো করে থাকবে, গায়া ভূতের মতো না। ভাইয়ার কথায় মাথা চাপড়ে কাঁদতে ইচ্ছে করছে। কিভাবে এত অপমান করছে সে? গ্রামে তো সবাই এমন ভাবেই থাকে, তাই বলে এভাবে অপমান করতে হবে? না না, এই গন্ডার কাছে আমি আর থাকবো না, কিছুতেই থাকবো না। কিন্তু ও যেভাবে বলল, মা কিছুতেই আমাকে নিয়ে যাবে না, তবে শেষ একটা চেষ্টা করতেই হবে। আমি শতকরা 70% নাম্বার পেয়েছি। ভাইয়ার চেয়ে ভালো রেজাল্ট আমার দরকার নেই। আর আমি যেমন আছি তেমনই ভালো, বুঝেছো? আমি চলে যাব। কথা শেষ করার আগেই ভাইয়া হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, অনেক বলেছি সান্না, রাতটা অনেক লম্বা, আগে রাতটা পার হোক, তারপর দেখা যাবে সকালে কে যায় আর কে থাকে। বলেই হনহন করে সেখান থেকে চলে গেল। বুঝতে পারলাম রাতে আমার কপালে দুঃখ আছে, তারই ইঙ্গিত দিয়ে গেল। ভাইয়া চলে যাওয়ার পর কাকিমণি মাকে বলল, শাহানা, কিছু মনে করো না, আসলে বেশি আদরে ছেলেটা উচ্ছন্নে গিয়েছে, কারো কথা শোনে না। কি বলছো ভাবি? আদি উচ্ছন্নে যাবে কেন? ওর মতো ছেলে লাখে একটা হয়। নিজের বোনের কথা এত কে ভাবে বলো তো? আদি যা যা বলল সবই ঠিক বলেছে। আদিবার বদলানোর দরকার। আমিও তাই চাই, আমার মেয়ে ফিটফাট পরিপাটি হোক। ও এখানে থাকলে সব ভালো হবে, দেখে নিও। এখানে থাকলে আমার যে কি হবে সেটা শুধু আমিই জানি। বন্ধ ঘরে ওর রূপটা যে কি সেটা তো কেবল আমিই জানি। আদিবার অনিচ্ছা সত্ত্বেও আদিবাকে আদিত্যদের বাসাতেই থাকতে হলো, আর স্কুলও বদলাতে পারলো না। আদিত্যের নজরদারি থেকে মুক্তি মিলল না তার। এভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন রাত 10টা, কিন্তু আদিবার বাসায় ফেরার নাম নেই। আদিবা কখনো রাতে বাইরে থাকা তো দূর, স্কুল ছাড়া সে বাসার বাইরে পর্যন্ত যায় না। স্কুলেও যায় আদির সাথে। মোট কথা আদিবা একা একা কোথাও যায় না, তাই বাসার সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। সময় যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে।
কিন্তু কেউ পুলিশে কমপ্লেন করতে পারছে না, কারণ সবার ধারণা এর পেছনে আদির হাত আছে। জেনে শুনে নিজের ছেলের বিপদ কেই বা ডেকে আনতে চায়। আদিত্যের বাবা মা সহ আদিবার মা এবার আদিত্যের রুমে গেলেন। আদিত্যের বাবা কড়া গলায় বললেন, 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আদিবাকে ফিরিয়ে আনবি, তা নাহলে আজ আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বাবার কথা শুনে আদি গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল, আমি কি করে ফিরিয়ে আনবো? আমি কি জানি ও মিথ্যা? আমাদের কি তোর এতটাই বোকা মনে হয়? আদিবা হারিয়ে যাবে আর তুই শান্ত মনে বাসায় বসে থাকবি, এটাও বিশ্বাস করতে হবে? তুই যদি না জানতি আদিবা কোথায়, তাহলে এতক্ষণে সারা শহর মাথায় করে ফেলতি। এভাবে এমনভাবে বলছো যেন আদিবা আমার প্রেয়সীর, তার জন্য আমাকে দেওয়ানা হয়ে যেতে হবে। না, আমি সে কথা বলিনি। তুই যে পরিমাণ উচ্ছৃঙ্খল, তোকে না বলে বাইরে যাওয়ার অপরাধে তুই আদিবাকে আকাশ পাতাল খুঁজে নিয়ে আসতি আর তারপর শাস্তি দিতি, সেটা আমরা সবাই জানি। মা, তুমি আজকাল একটু বেশি কথা বলো। আমি জানি না আদিবা কোথায়, আর এত চিন্তা করার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে। তোমরা এখন আমার রুম থেকে চলে যাও, কাল আমার এক্সাম আছে, পড়তে হবে। আমরা কিন্তু পুলিশে যাব। যাও, মানা করছে কে? পুলিশের কাছে গেলে প্রথম তোর নামটাই বলবো। এমনভাবে কথা বলছো যেন আমি একজন কিডন্যাপার, ওকে কিডন্যাপ করেছি। মা, ফালতু কথা বাদ দিয়ে যাও তো এখান থেকে, আমার আর ভালো লাগছে না এসব। আদিত্য সবাইকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। সবার নির্ঘুম রাত একটা কাটলো। সারা রাতেও আদিবা বাসায় ফেরেনি। ভোরবেলা বাসায় কাজের মহিলা দৌড়াতে দৌড়াতে বাসার ছাদ থেকে নিচে নেমে আসলো। খালুজান, জলদি ছাদে চলেন, আদিবা আফামনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কথাটা শোনা মাত্র সবাই ছুটল ছাদের দিকে। ছাদে গিয়ে সবার চোখ চড়ক গাছ। সত্যিই আদিবা পড়ে আছে, হাত পা বাঁধা, মুখেও টেপ লাগানো। আদিবার মা নিচে বসে আদিবার মাথা কোলে নিয়ে চোখের জল ছেড়ে দিলেন। আদিত্যের বাবা তাড়াতাড়ি আদিবাকে ঘরে নিয়ে এসে চোখে মুখে পানি দিলেন। কিছুক্ষণ পর আদিবার জ্ঞান ফিরল, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ। সে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আদিবা শান্ত করার জন্য আদির বাবা বললেন, তোর এই অবস্থা কি করেছে আদিবা? হ্যাঁ, একবার শুধু বল, তারপর আমি তার কি অবস্থা করি শুধু দেখবি। আদিত্যের বাবা কড়া গলায় বললেন। ভাইয়া। আদিবা কাঁদতে কাঁদতে জবাব দিল। কথাটা শোনা মাত্র খেপে গেলেন আদির বাবা। আদিত্যের এত সাহস হয় কি করে? হ্যাঁ, আজ ওর একদিন কি আমার একদিন। তিনি রাগে ছটফট করতে করতে ছুটে গেলেন আদিত্যের ঘরে। আদি ঘুমাচ্ছিল। আহমেদ সাহেব তাকে ঘুম থেকে জাগার সুযোগ না দিয়ে নিজের বেল্ট দিয়ে মারতে শুরু করলেন। আদি কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা আঘাত পড়ল তার পিঠে। আদি উঠে বোঝার চেষ্টা করতে লাগলো কি হয়েছে, কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হলো না। আহমেদ সাহেব আদিকে টেনে নিচে নিয়ে আসলেন, তারপর সর্বোচ্চ শক্তিতে মারতে শুরু করলেন। সেখানে সবাই উপস্থিত থাকলেও আজ কেউ বাধা দিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আদি নিজেও বাধা দিচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানতো তাকে এভাবে মারা হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে মার খাচ্ছে। আহমেদ সাহেব মারতে মারতে হাঁফিয়ে উঠলেন। আদিকে ছেড়ে দিয়ে বলতে লাগলেন, তোর মতো ছেলে জন্ম দেওয়াটাই আমাদের অন্যায় হয়েছে। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। আদিত্যের বাবাকে শান্ত করার জন্য তার মা আর আদিবের মা এগিয়ে আসলেন। ভাইজান, আপনি শান্ত হন, এমন উত্তেজিত হলে আপনার শরীর খারাপ হবে। শাহানা ঠিকই বলেছে, তুমি শান্ত হও। কোন পাপে এমন ছেলে জন্ম দিয়েছিলাম বলতে পারো রুবিনা? হ্যাঁ, ইচ্ছে করছে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। ভাইজান, আদিত্য ছেলে হিসেবে খারাপ নয়, সমস্যাটা হচ্ছে ও আদিবাকে সহ্য করতে পারে না, আর আদিবাও অনেক উল্টোপাল্টা কাজ করে। তাই আমি বলি কি, আদিবাকে নিয়ে গ্রামে ফিরে যাই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দয়া করে আপনারা আমাকে আর বাধা দেবেন না। প্রশ্নই ওঠে না, আদিবা কোথাও যাবে না। কারো যদি যেতে হয় আদি যাবে। এই বাসায় ওর আর কোনো জায়গা নেই। এই কুলঙ্কর বেরিয়ে যাও। আদিত্য এবারেও কোনো জবাব দিল না, শুধু রক্তবর্ণ চোখে আদিবার দিকে একবার তাকালো। আদিবা ভীত হরিণীর মতো চুপসে গেল। ভাইজান, আমি রাগের মাথায় কিছু বলছি না। আপনার নিজের সংসার আছে, তার উপর আমাদের সংসারটাও আপনাকেই দেখতে হয়। এত কিছুর পর 4 জনকে ভালো স্কুলে পড়ানো অনেক টাকার ব্যাপার, তাই আমি ভাবছি আদিবার বিয়ে দিয়ে দেব। কথাটা শুনে উপস্থিত সবাই সম্বিত হয়ে গেল। আদিত্যের মা অবাক কণ্ঠে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো শাহানা? কী সব বলছো? আমি যে বলছি ভেবেই বলছি ভাবি, আদিবার বিয়ের বয়স না হলেও ও আর ছোট নেই। আগের দিনের মেয়েদের এই বয়সে বিয়ে হতো, তাছাড়া গ্রামে এখনও হয়। এখানে আসার আগে চেয়ারম্যানের ছেলে ওকে পছন্দ করে প্রস্তাব দিয়েছিল।
ভাবছি গ্রামে গিয়ে কথাটা এগোবো। কিন্তু কোনো কিন্তু না, মেয়েদের এত পড়াশোনার দরকার কি? এত পড়াশোনা করে কি হবে? বিয়ের পর জামাই পড়ালে পড়বে, না পড়ালে সংসার করবে। আদি এতক্ষণ কিছু না বললেও শরীরের আঘাতগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। জায়গায় জায়গায় রক্ত নীলচে রং ধারণ করছে। হঠাৎ করে এসে সবাইকে অবাক করে দিয়ে নিচে বসে সশব্দে কেঁদে উঠল। উপস্থিত সবাই চরম অবাক হলো, কারণ আদিকে কেউ এখনো কাঁদতে দেখেনি। যত যাই হয়ে যাক, সে কাঁদে না। এই বয়সী কোনো ছেলেই সহজে কাঁদে না। তার মানে কি আঘাতগুলো অসহনীয় হয়ে উঠেছে? আদির মা নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে এলেন ছেলের কাছে। হাজার হোক, একমাত্র ছেলে বলে কথা। বাবা বেশি ব্যথা করছে, হাসপাতালে যাবি? আদি কোনো উত্তর দিল না। চোখ মুছে নিজের মাকে একবার জড়িয়ে ধরল, তারপর উঠে বাসার মেইন দরজার দিকে হাঁটা দিল। পেছন থেকে তার মা বলে উঠলেন, কোথায় যাচ্ছিস? আদি উত্তর দিল না। আদির বাবা বলে উঠলেন, অদীক্ষাতা বন্ধ করো রবিনা, এইটুকুর পাও না, ভুলে যেও না ও কি করেছে। বেরিয়ে যায় এক্ষুনি। আদি আস্তে আস্তে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। দিন পেরিয়ে রাত, আদির বাসায় ফেরার নাম নেই। কিন্তু তাতে আদির মা ছাড়া কারোরই তেমন কোনো মাথা ব্যথা নেই। সবার ধারণা আদি রাগ করে কোনো বন্ধুর বাসায় গিয়েছে। কিন্তু দেখতে দেখতে কেটে গেল একদিন। এবার সবার মনে ভয় দানা বাঁধতে শুরু করলো। আদির বাবা আদির সব বন্ধুদের বাসায় খোঁজ করলেন, কিন্তু আদি কারোর কাছেই যায়নি, এমনকি কারোর সাথে যোগাযোগও করেনি। আদি খালি হাতে বাসা ছেড়েছিল, সাথে ফোনও নেয়নি। তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব না। বাধ্য হয়ে আজাদ সাহেব পুলিশকে কমপ্লেন করলেন, কিন্তু পুলিশও আদিকে খুঁজতে ব্যর্থ হলো। হাসপাতাল থেকে শুরু করে অলিগলি সব জায়গায় খোঁজ করা শেষ। কেটে গেছে 2 দিন। আদির মার পাগল প্রায় অবস্থা। তিনি কিছুতেই একমাত্র ছেলেকে হারানোর শোক সহ্য করতে পারছেন না। রবিনা, তুমি শান্ত হও। আদি আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না, দেখবে নিজেই ফিরে আসবে। হয়তো আমাদের উপর রেগে আছে, তাই লুকিয়ে আছে। চুপ করো, তুমি একজন খুনি। তুমি তুমি এক মায়ের কোল খালি করে ছেলেকে কেড়ে নিয়েছো। না জানি ছেলেটা রাগের মাথায় কি অঘটন ঘটিয়েছে। বাবুরে, তুই কোথায়? এইভাবে মাকে ছেড়ে যাস না, ফিরে আয় প্লিজ। একবার শুধু ফিরে আয়। মা তোর গায়ে হাত তোলা তো দূর, তোর দিকে কাউকে তাকাতেও দিবে না। বলতে বলতে আহাজারি করতে লাগলেন রুবিনা বেগম, কিন্তু তার আহাজারি আদির কানে পৌঁছালো না। দেখতে দেখতে কেটে গেল দিন থেকে মাস। শুরু হলো আদিত্যের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু আদি ভিড়ল না। আদি যতই রেগে থাকুক, পরীক্ষা মিস দেওয়ার ছেলে সে না। অন্তত পরীক্ষার জন্য হলেও সে ফিরে আসবে, এই আশা নিয়েই এতদিন ধৈর্য ধরেছিল সবাই। কিন্তু পরীক্ষার দিনেও আদি ফিরল না। আদিত্যের মার মন কুডাকতে শুরু করলো। তিনি আর সহ্য করতে পারলেন না। প্রতিদিনের মতো ছুটে গেলেন পুলিশ স্টেশনে। ম্যাডাম, আপনাকে প্রতিদিনই বলি, আপনাদের এভাবে প্রতিদিন পুলিশ স্টেশনে আসার দরকার নেই। আমরা আদির খোঁজ পেলে আমরা নিজেরাই আপনাদের জানিয়ে দিব। কিন্তু এতদিন হয়ে গেল, আপনারা খুঁজে পেলেন না কেন? দেখুন ম্যাডাম, বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। এই বয়সী ছেলেরা খুবই জেদি হয়ে থাকে, জেদের জন্য ঠিক ভুল বুঝতে পারে না, ফলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। বলছি না আপনার ছেলের সাথেও এমন কিছু হয়েছে, তবে 70% সম্ভাবনা এটাই, হয়তো এমন কিছু ঘটেছে, তাই আমরা কোনো ট্রেস পাইনি। কি বলতে চাচ্ছেন? স্যার, ম্যাডামকে বাসায় নিয়ে যান। না না না, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। হোগো, উনি এসব কি বলল? আদি আমার আদি আর নেই। না, এ হতে পারে না, কিছুতেই না। বলতে বলতে সেন্সলেস হয়ে গেলেন রুবিনা বেগম। হাসপাতালে নেওয়ার পর জানা গেল তিনি হার্ট অ্যাটাক করেছেন। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি বাসায় ফিরলেন, সাথে করে আদিবার দুর্ভাগ্য নিয়ে। বাসায় ফিরে আদিবার পড়াশোনা বন্ধ করে দিলেন। আদির নিখোঁজ হওয়ার সমস্ত দায় চাপল আদিবার ঘাড়ে। আস্তে আস্তে সবার দুশ্মন হয়ে উঠল সে। আদির বাবা মা কেউই যেন আদিবাকে দু চোখে সহ্য করতে পারে না, এমনকি আদিবার মাও না। সবাই সবসময় বলে আদিবা যদি আদির কথা শুনে চলতো তাহলে নাকি এমন কিছুই ঘটতো না। দেখতে দেখতে কেটেছে 6 বছর। আদি এখন সবার কাছে মৃত। আদিবার জীবনেও এসেছে অমূল পরিবর্তন। যেখানেই তার এই ছোট বোন সাদিয়া বলার সাথে সাথে সব পেয়ে যায়, সেখানে আদিবার প্রয়োজনীয় কিছু চাওয়াও দুঃসাধ্য। অরিন সাদিয়া এখন ভালো ভার্সিটিতে পড়ে, আর আদিবা কোনো মতে মাধ্যমিক পাশ করেছিল। তার পক্ষে কলেজে পা রাখা সম্ভব হয়ে ওঠেনি, কারণ রুবিনা বেগম চাননি আদিবা পড়াশোনা করুক। আদিবা যাই করে তাই অন্যায় বলে পরিগণিত হয়। বাসার সমস্ত কাজ তাকেই করতে হয়, তারপরেও কেউ তার সাথে ভালোভাবে কথা বলে না। আদিবা শেষ কবে বাসার বাইরে গিয়েছিল তার মনে পড়ে না। অন্যদিকে আহমেদ সাহেবের বয়স বেড়েছে, চাকরি থেকে অবসর নিয়েছেন।
কিছুদিন আগে হঠাৎ করে আহমেদ সাহেব অসুস্থ হয়েই পড়েন, তাই তিনি অরিনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ অরিনকে দেখতে আসার কথা, সবাই কাজে ব্যস্ত। হঠাৎ বাসার ল্যান্ডলাইন বেজে উঠল। রুবিনা বেগম রান্নাঘর থেকে ব্যস্ত গলায় বললেন, খানে কি তালা লাগালো? আদিবা শুনতে পাচ্ছিস না? ফোন বাজছে। নবাব জাতিকে না বললে কিছুই করতে পারে না, যত সব। জাগিয়ে ফোনটা তুল, দেখ কে আসলো। এখানে অরিন, সাদিয়া আরও অনেকে থাকা সত্ত্বেও হুকুমটা আদিবাকেই করা হলো। অথচ আদিবা বসেছিল না, অন্য কাজে ব্যস্ত ছিল। তবুও এ বাসার সমস্ত কাজ তাকেই করতে হবে, এটা অলিখিত নীতি হয়ে গেছে। আদিবা হাতের বাটিটা নামিয়ে রেখে হাত মুছতে মুছতে এগিয়ে গিয়ে ফোন তুলল। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো। কৈফিয়ত দেওয়ার জন্য ফোন করিনি, মিসেস রুবিনা বেগম আছেন? অপর পাশ থেকে উত্তর শুনে বোঝার উপায় নেই যে কে ফোন করেছে, তাই আদিবা আবার প্রশ্ন করল, আপনি কে বলছেন? বললাম না কৈফিয়ত দিতে ফোন করিনি। আপনি না বললে কাকিমণিকে আমি কিভাবে বলবো যে কে ফোন করেছে? বলতে হবে না, এয়ারপোর্টে একটা গাড়ি পাঠান তাহলেই হবে। বরের বাড়ি কেউ বলছেন? নামটা যদি বলতেন। আসলে আমি যদি গাড়ি পাঠানোর কথা বলি, আমাকে সবাই প্রশ্ন করবে কার জন্য গাড়ি পাঠাচ্ছি। আদিত্য আহমেদ। কোনো এককালে আমার নাম ছিল আদিত্য আহমেদ, কিন্তু এখন আর সেই নাম নেই, নামটা বদলেছে। আমি আদর চৌধুরী বলছি। রুবিনা বেগমকে নামটা বলুন, হয়তো চিনতে পারবে। নামটা শুনে আদিবার হাত থেকে ফোনটা পড়ে গেল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যার মৃত্যুর জন্য সে এতদিন ধরে অসহনীয় যন্ত্রণা সহ্য করছে, সেই আদি বেঁচে আছে। এই খবরটা তার জন্য নতুন জীবন পাওয়ার মতো ঘটনা। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। তবে এই অশ্রু মন খারাপের নয়, আনন্দের। রুবিনা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠলেন, কি হলো? ফোনটা অমনভাবে ফেললি কেন? আর এমন সঙ্গের মতো দাঁড়িয়ে বা আছিস কেন? কে ফোন করেছিল? আদিবা বলতে চেয়েও বলতে পারছে না, সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে, তার হাত পা কাঁপছে। এমন আদিত্য দাগ করছিস কেন? আদিবা আমতা আমতা করে জবাব দিল, কাকিমণি, কাকিমণি, ভাইয়া বেঁচে আছে। কি? আদি ভাইয়া বেঁচে আছে কাকিমণি, ভাইয়া বাসায় আসছে। বলেই কেঁদে উঠল আদিবা। আদিবার কথা শুনে ঘরে উপস্থিত সবাই চমকে উঠল। রুবিনা বেগম দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়লেন। আহমেদ সাহেব ছুটে আসলেন। তুই সত্যি বলছিস আদিবা? সত্যি বলছি, ভাইয়া এয়ারপোর্টে গাড়ি পাঠাতে বলেছে। শোনা মাত্র আহমেদ সাহেব গলা ছাড়লেন। কে কোথায় আছিস? এয়ারপোর্টে এক্ষুনি গাড়ি পাঠা। না না, গাড়ি পাঠানো হবে না, আমি নিজেই যাবো আমার ছেলেকে আনতে। বলতে বলতে তিনি যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই ছুটলেন এয়ারপোর্টে। রুবিনা বেগম নিজের ঘরে গিয়ে নামাজে বসে গেলেন। মুহূর্তেই বাসার পরিবেশ বদলে গেল। বাসায় যে বিয়ে ছিল সবাই যেন তা ভুলে গিয়েছে। সবার এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো আদি। সারা বাড়িতে আদিকে বরণ করার তোড়জোড় চলছে। রুবিনা বেগম ছেলের জন্য রান্না শুরু করেছেন। অরিন, সাদিয়া আদির রুম গোছগাছ করছে। আজ প্রায় 6 বছর পর বাসায় ফিরছে আদিত্য। বাসার সবাই তাতে ভীষণ রকমের খুশি। প্রথম দিকে আদিবা খুশি থাকলেও সময় যত বাড়ছে আদিবার ভয়টা তত বাড়ছে। ভয় তার প্রায় নিঃশ্বাস প্রায় বন্ধের উপক্রম হয়েছে। হবেই না বা কেন? আজ থেকে 6 বছর আগে যে তার জন্যই বাসা ছেড়েছিল আদিত্য। সবাই জানে আদিকে তার বাবা মেরেছিল জন্য বাসা ছেড়ে গিয়েছিল, কিন্তু একমাত্র আদিবা জানে আদি কেন সেদিন তাকে এমন শাস্তি দিয়েছিল, আর কেনই বা বাসা ছেড়েছিল। আচ্ছা, এত বছর পরেও কি ভাইয়ার সেদিনের ঘটনা মনে আছে? ভাইয়ার হয়তো কিছুই মনে নেই, আমি শুধুই ভয় পাচ্ছি। কিন্তু ভাইয়া যে এরকম ছেলে, কোনো কিছু ভুলবার পাত্র তো সে না। আর যদি ভুলেই যেত তাহলে এতদিন পর বাসায় আসতো না, আর আগে ফিরে আসতো। আচ্ছা, ভাইয়া কি আগের মতোই আছে? সেই একরোখা জেদি, নাকি বদলেছে? কথার ধরন শুনে তো মনে হলো একটুও বদলায়নি। আদিবার ধ্যান ভেঙে অরিন চেঁচিয়ে উঠল, মা দেখে যাও কে এসেছে। আদিবা চোখ তুলে তাকাতে রীতিমতো চোখ ধাঁধিয়ে উঠল তার। কি অসম্ভব রকমের সুন্দর চেহারা, কালো সিল্কি চুল, তীর্যক দ্বিধারী তলোয়ারের মতো ভ্রু, সুতীক্ষ্ণ কালো চোখ, সাথে আর পাতলা লালচে ঠোঁট। সবকিছু যেন একদম মেপে মেপে বসানো। মানুষ এত সুন্দর হতে পারে? ছেলেটি ঘরে ঢুকেই চেঁচিয়ে উঠল, আমি যখন ফোন করেছিলাম ফোনটা কে ধরেছিল? এত বছর পর বাসায় ফিরে কোথায় সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না, এত রাগ নিয়ে ফোন রিসিভকারীকে খুঁজছে। কিন্তু কেন? কি এমন অন্যায় করেছে সে? নিজের অজান্তেই ভয়ে কুঁকড়ে গেল আদিবা।
6 বছর পর আদিত্য বাসায় পা রাখলো। সবার মাঝে আদিত্যকে দেখার আকুল প্রয়াস, কিন্তু আদি কারোর দিকে ফিরেও তাকায়নি। সোজা ঘরে ঢুকে সোফায় বসে পড়ল। যদিও তার আচরণে সবার মনক্ষুণ্ণ হওয়ার কথা, কিন্তু আকর্ষণীয়ভাবে তার সুদর্শন চেহারা সবার দৃষ্টি কাড়ছে। ধবধবে ফর্সা চেহারা, ছোট করে কাটা চুলের একাংশ কিছুটা লম্বা, যা কপালের উপর ছড়িয়ে আছে, যেন বেশ নিয়ম করেই এলোমেলো হয়েছে চিল্কি চুলগুলো। পরনে কুচকুচে কালো স্যুটের সাথে দুধ সাদা ফুল হাতা শার্ট, এক হাতে নামি ব্র্যান্ডের ঘড়ি, জুতো জোড়ার চকচকে ভাব দেখে যে কেউ বলে দিতে পারবে চামড়ার তৈরি। সার্বিক দিক বিবেচনা করলে বোঝা যায় আদিত্য বেশ আয়েশি জীবনযাপনে অভ্যস্ত। আদিত্য ঘরে ঢোকার পরে দুজন লোক এসে কয়েকটি লাগেজ ঘরে রেখে গেল। আদি চারদিকে চোখ বুলিয়ে সোফায় গা এলিয়ে দিল। রুবিনা বেগম নিজের ছেলেকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, কিন্তু সেই কান্না আদিকে ছুঁতে পারল না। আদি এদিক ওদিক তাকিয়ে বেশ মুড নিয়ে বলল, বোনের বিয়ে, তাই মনে হলো আমার কিছু দায়িত্ব আছে আর সেটা পালন করতেই এখানে আসা। তাই প্লিজ নাটক করবেন না। তুই এসব কি বলছিস বাবুনি? বাংলাতেই তো বললাম, অন্য কোনো ভাষায় বলিনি, না বোঝার কি আছে। যাই হোক, এই বাসায় আমার একটা ঘর ছিল, সেটা কি এখনো আছে নাকি আমাকে হোটেলে যেতে হবে? বাবু তুই এখনো রেগে আছিস? আমি রাগ করি না, রাগ করতে পারলে হয়তো ভালো হতো। আদির কথা শেষ হওয়ার আগে অরিন ছুটে গিয়ে আদির পায়ের কাছে বসে পড়ল। ভাইয়া তুই এসেছিস ভাইয়া? আদি অরিনের দিকে তাকিয়ে মিষ্টি হাসল। আমার একমাত্র বোনের বিয়ে, আমি না এসে পারি বলো? কিন্তু তুই বোকার মতো কাঁদছিস কেন? তুই আমাদের ছেড়ে আর যাবি না তো? মুডের উপর ডিপেন্ড করছে। যদি মনে হয় এখানে থাকা উচিত তাহলে থাকবো, না হলে চলে যাব। যাই হোক, সবাই কেমন আছো তোমরা? সবাই ভালো আছে, তুই আগে একটু বিশ্রাম নিয়ে নে, তারপর অনেক কথা বলবো। বলে উঠে দাঁড়ালো। আদির পরনে থাকা কালো স্যুটটা খুলতে খুলতে বলল, ঠিক বলেছিস, সবার জন্য গিফট আছে, পরে সে দিচ্ছি, কেমন? আমার জানা মতে আমাদের বাসায় একজন মহারানী আছেন, তা কোথায় তিনি দেখতে পাচ্ছি না কেন? আদির কথায় কারোরই বুঝতে বাকি রইল না সে আদিবার কথা জিজ্ঞাসা করছে। সবাই এদিক ওদিক তাকিয়ে আদিবাকে খুঁজতে লাগলো, কিন্তু আদিবা কোথাও নেই। দেখে সবাই অবাক হলো। আদিত্য অরিনের দিকে তাকিয়ে চোখের ইশারায় আবারও প্রশ্ন করলো, এখানেই তো ছিল ভাইয়া, এখন কোথায় যে গিয়েছে? আমি এক্ষুনি দেখছি। উনি কি জানেন না আমি আসছি? যাই হোক, তাকে 1 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই, বুঝেছিস? বলেই হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল আদিত্য। অরিন আদিবাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে গিয়ে দেখলো বাহিরের কার্নিশে দাঁড়িয়ে আদিবা কাঁদছে। বুঝেও না বোঝার অভিনয় করে অরিন গিয়ে বলল, কিরে এখানে দাঁড়িয়ে কি করছিস আদিপা? ভাইয়া এসেছে জানিস না? আদিবা তাড়াতাড়ি চোখ মুছে জবাব দিল, কিছু করছি না আপু। ভাইয়া তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। কিন্তু আপু। কোনো কিন্তু না, তাড়াতাড়ি যা, ভাইয়াকে তো চিনিস, কথা না শুনলে। অরিনের কথা শেষ না হতেই রুবিনা বেগম চেঁচিয়ে উঠলেন, কই রে মুখ পুরি, ছেলেটা কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? এখনই শরবত নিয়ে আয় যা। আদিবা এবার আর কথা বাড়াতে পারল না, তাড়াতাড়ি শরবত নিয়ে গেল আদিত্যের ঘরে। আদিবার যথেষ্ট সংকোচ বোধ হচ্ছে। এতদিন পর কিভাবে আদির সামনে দাঁড়াবে ভাবতে ভাবতেই এগিয়ে গেল। আদি ঘরে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে, তাই আদিবা ফিরে আসবে কি আসবে না ভাবছিল। তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদিত্য। খালি গা, পরনে সাদা টাওয়াল, হাতে আরও একটি টাওয়াল দিয়ে সিল্কির চুল মুছতে মুছতে এগিয়ে আসলো আদি। আদিবা একবার তাকিয়ে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। আদিবার হাত কাঁপছে। কোনো মতে শরবতটা রেখে বলল, আপনার শরবতটা। আদিত্য ভারী গলায় প্রশ্ন করল, আমি চলে আসায় খুব অসুবিধা হয়েছে মনে হচ্ছে। মানে? এত বড় ঘুমটা দিয়েছিস কোন দুঃখে? না মানে আমি তোর মুখ দেখে ফেললে মুখে ফোসকা পড়বে। আমি কি তা বলেছি? তাহলে আমি বাকি সব কিছু খুলে নেওয়ার আগে ঘোমটাটা খোল। আদির কথা কানে ঢুকলেও মাথায় ঢোকেনি আদিবার, তাই পাথরের মতো দাঁড়িয়ে আছে দেখে আদিত্য এগিয়ে এসে এক টানে ওড়নাটা ফেলে দিল। দুধে আলতা গায়ের রং, লম্বা চুলে বেনুনি করা, অল্প কিছু এলোমেলো হয়ে ছড়িয়ে আছে এদিক ওদিক। ভীত হরিণীর মতো টানাটানা চোখ দুটো ভয়ে পরিপূর্ণ, পটল ছেঁড়া ঠোঁট দুটি বারবার কেঁপে উঠছে। আদিত্য আদিবাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলে উঠল, এত খারাপ দেখতে হবি ভাবিনি। মানে? এই জন্যই এতদিনও বিয়ে হয়নি, তাই না?
আদিবা উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। বলছি, ছোটবেলায় তো দেখতে ভালো ছিলি, এখন এমন হয়েছিস কেন? আমি এখন যাই ভাইয়া। বলেই আদিত্য এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসলো হুট করে এসে আদিবাকে জড়িয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আদিবা ছাড়া পাবার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হলো। বেশ কিছুক্ষণ পর আদিত্য নিজেই আদিবাকে আলগা করে দিয়ে বেশ ধীরে সুস্থে বিছানায় বসলো। আদিবা ছাড়া পেয়ে ফোপাতে লাগলো, চোখ দিয়ে এই বুঝি পানি গড়িয়ে পড়বে।